আজকের এই গল্পটা শুরু হচ্ছে খুব বেশি দিন পরের নয়, ভবিষ্যতের একটা সময় থেকে। কিন্তু এর শিকড় কিন্তু পোতা আছে অনেক গভীরে, ইতিহাসের মধ্যে। এটা আসলে ক্ষমতা, রাজনীতি আর ভূ-রাজনৈতিক খেলার এক জটিল গল্প, যেখানে একটা দেশের ভবিষ্যৎ এসে দাঁড়িয়েছে খাদের কিনারায়। ধরুন সময়টা ২০২৬ সালের জানুয়ারি মাস। হঠাৎ করেই পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা বড় সড় ধাক্কা লাগল। আর এই ঘটনার একেবারে কেন্দ্রে রয়েছে বাংলাদেশ। একটা নিউজ হেডলাইন, আর তাতেই তোলপাড় পুরো অঞ্চল। খবরটা হলো ভারত মানে বাংলাদেশের অন্যতম কাছের এক বন্ধু দেশ হুট করে তাদের কূটনীতিকদের জন্য ঢাকাকে একটা নন ফ্যামিলি স্টেশন ঘোষণা করে দিল। মানেটা কি? মানে হলো ঢাকার নিরাপত্তা পরিস্থিতি এতটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কূটনীতিকরা তাদের পরিবারকে সাথে নিয়ে সেখানে থাকতে পারবেন না। ব্যাপারটা আসলেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আসল প্রশ্নটা হলো, পরিস্থিতি ঠিক কিভাবে এতটা খারাপ হয়ে গেল যে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এত বড় ভূমিকা রেখেছিল, সেই দেশের সাথে সম্পর্কটা এমন তলানিতে এসে ঠেকল কি করে? এর উত্তরটা পেতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, কিছু ঘটনা বুঝতে হবে। তো ভারতের এই পদক্ষেপটা ঠিক কতটা সিরিয়াস সেটা বলতে হলে চলুন এর কিছু খুঁটিনাটি দিক দেখা যাক। দেখুন, তুলনা করলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ধরুন পাকিস্তানের ইসলামাবাদ, যেখানে ভারতের সাথে দশকের পর দশক ধরে একটা টেনশন লেগেই আছে, সেখানেও কিন্তু ভারতীয় কূটনীতিকদের স্ত্রী বা স্বামীরা সাথে থাকতে পারেন, শুধু বাচ্চাদের নেওয়ার অনুমতি নেই। অথচ ঢাকার জন্য নিয়মটা আরও অনেক বেশি করা, পরিবারের কাউকেই সাথে রাখা যাবে না। সোজা কথায়, ভারতের চোখে ঢাকার নিরাপত্তা পরিস্থিতি এখন ইসলামাবাদের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ। আচ্ছা, ভারত তো এই সিদ্ধান্তের পেছনে কিছু কারণ দেখিয়েছে। যেমন তারা বলছে বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক ঘটনা বেড়ে গেছে, বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর কাছ থেকে হুমকি আসছে, এমনকি ভারতের দূতাবাসেও নাকি হামলা বা বিক্ষোভের মতো ঘটনা ঘটেছে। কিন্তু এই যে সাম্প্রতিক ঘটনাগুলো, এগুলোই কিন্তু পুরো ছবিটা নয়। আসল গল্পটা আরও গভীর। বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার করে সহিংসতার একটা লম্বা আর বেশ জটিল ইতিহাস আছে। আর আজকের এই সংকটকে বুঝতে হলে সেই ইতিহাসটা জানা খুব জরুরি। এই ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংস। এমরি ল রিভিউয়ের একটা গবেষণায় এর সহজ একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। এটা হলো এমন হত্যাকাণ্ড যা সরকারি বা রাষ্ট্রীয় বাহিনী কোনো রকম আইনি প্রক্রিয়া ছাড়াই করে থাকে। সোজা বাংলায় বিনা বিচারে হত্যা। আর এটা প্রায় করা হয় রাজনৈতিক বিরোধীদের দমন করার একটা হাতিয়ার হিসেবে। আর এটা কিন্তু শুধু মুখের কথা বা কোনো থিওরি নয়, একটা হিসাবে দেখা যাচ্ছে ২০২৪ সালে ক্ষমতা থেকে সরে যাওয়া আওয়ামী লীগ সরকারের প্রায় ১২.৫ বছরের শাসনামলে ২,৫০০-এরও বেশি মানুষ, ২,৫০০-এর বেশি মানুষ এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ আছে। আমরা এই যে আলোচনাটা করছি, এটা মূলত এমরি ইন্টারন্যাশনাল ল রিভিউতে প্রকাশিত একটা বিস্তারিত গবেষণার উপর ভিত্তি করে। ওই গবেষণায় এই বিষয়টার নানা দিক তুলে ধরা হয়েছে। তো চলুন এবার একটু টাইমলাইনে চোখ বোলানো যাক, দেখি কিভাবে এই রাষ্ট্রীয় শক্তি প্রয়োগের ব্যাপারটা সময়ের সাথে সাথে বাংলাদেশের রাজনীতিতে বারবার ফিরে এসেছে। এই যে টাইমলাইনটা, এটা দেখলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট সরকারের সমস্যা নয়। দেখুন, একদম স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সময় রক্ষী বাহিনী, তারপর জেনারেল এরশাদের স্বৈরা শাসন, এরপর বিএনপি সরকারের সময় অপারেশন ক্লিন হার্ট আর র্যাব তৈরি করা, আর সব শেষে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমল। বারবার বিভিন্ন রূপে, বিভিন্ন নামে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এই যে লম্বা রাজনৈতিক অস্থিরতার ইতিহাস, এর পথ ধরেই আমরা এসে পৌঁছেছি একদম সাম্প্রতিক সময়ে, যেখান থেকেই আজকের এই ভূরাজনৈতিক সংকটের শুরু। সময়টা ২০২৪ সালের আগস্ট মাস। দেশজুড়ে একটা বড় সড় ছাত্র জনতার আন্দোলন, যা পরে বর্ষা বিপ্লব বা জুলাই আন্দোলন নামে পরিচিতি পায়। আর সেই আন্দোলনেই পতন হয় প্রায় ১.৫ দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। এ যে ক্ষমতার পটবদল হল, এরপর দেশ পরিচালনার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার এলো, নতুন নির্বাচনের দিন তারিখও ঘোষণা করা হলো। কিন্তু এই নতুন পরিস্থিতির সবচাইতে গুরুত্বপূর্ণ আর জটিল মোড়টা হল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার কাছের সহযোগীরা দেশ ছেড়ে আশ্রয় নিলেন পাশের দেশ ভারতে। আর ঠিক এই জায়গা থেকেই পুরো ব্যাপারটা একটা আন্তর্জাতিক রূপ নেয়। প্রশ্নটা খুব স্বাভাবিক, কেন ভারত ক্ষমতাচ্যুত একটা সরকারকে আশ্রয় দিচ্ছে? বিশ্লেষকরা কিন্তু এর পেছনে একটা বেশ জটিল কৌশলগত খেলার ইঙ্গিত দিচ্ছেন। তো যখন বাংলাদেশ থেকে এ নিয়ে উদ্বেগ জানানো হলো, তখন ভারত অফিসিয়ালি কি বলল?
তারা বলল, না, আমাদের দেশে বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ হচ্ছে বলে আমরা জানি না। কিন্তু প্রথম আলোতে প্রকাশিত একটা বিশ্লেষণে ভারতের এই সরকারি বক্তব্যকে সোজাসাপটা ডাহা মিথ্যা বলা হয়েছে। সেই লেখায় বলা হচ্ছে ক্ষমতাচ্যুত নেতারা ভারত থেকেই তাদের রাজনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, আর এই খবর নাকি বিভিন্ন মিডিয়াতেই আসছে। তাহলে প্রশ্ন হল, ভারত জেনে শুনেও কেন এটা হতে দিচ্ছে? এর পেছনে যে ধারণাটা কাজ করে তাকে বলা হয় স্ট্র্যাটেজিক লেভারেজ, মানে কোনো একজন ব্যক্তি বা একটা পরিস্থিতিকে ভবিষ্যতের দর কষাকষির জন্য একটা তাস বা বার্গেনিং চিপ হিসেবে হাতে রেখে দেওয়া। ওই বিশ্লেষণ অনুযায়ী ভারত আসলে কয়েকটা রাস্তা খোলা রাখতে চাইছে। যেমন ১. আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর হিসেবে বাঁচিয়ে রাখা। ২. শেখ হাসিনার উপস্থিতিটাকে ব্যবহার করে বাংলাদেশের নতুন সরকারের উপর একটা চাপ তৈরি করে রাখা। আর ৩. এমনকি ক্ষমতাচ্যুতদের আবার ক্ষমতায় ফেরার কোনো সুযোগ থাকলে সেটাকেও হয়তো সমর্থন দেওয়া। তো সব মিলিয়ে বাংলাদেশ এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে দেশের ভেতরের রাজনীতির সাথে বাইরের মানে আঞ্চলিক শক্তিগুলোর স্বার্থ একেবারে জড়িয়ে গেছে। তাহলে এখনকার পরিস্থিতিটা ঠিক কী? একদিকে দেশের ভেতরে একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরির চেষ্টা চলছে, অন্যদিকে দেশের বাইরে থাকা পুরনো শক্তি আবার ফিরে আসার ছক কষছে বলে অভিযোগ। আর এই সব কিছুর মাঝখানে পাশের এক বড় আর শক্তিশালী দেশ নিজের স্বার্থে একটা কৌশলগত খেলা খেলছে। সামনে নির্বাচন, আর পুরো অঞ্চল জুড়েই একটা চাপা উত্তেজনা। এইরকম একটা জটিল পরিস্থিতিতে বাংলাদেশ কি পারবে সব বাধা পেরিয়ে তার জন্মের যে মূল আদর্শ, অর্থাৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে নিজেকে আবার প্রতিষ্ঠা করতে? এই প্রশ্নের উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।